প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকের শাহবুবঙ্কি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে পদার্থবিজ্ঞান। আমরা আজ পড়ব 11 অধ্যায়ের জলতড়িৎ। আমরা অধ্যায়টি নতুন শুরু করছি। এটা তোমাদের নবম দশম শ্রেণী এবং যারা পরীক্ষার্থী আছো তাদের সকলের জন্য এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট আমাদের অধ্যায়টাই। চলো তাহলে আমরা বন্ধুরা শুরু করি। চলতড়িৎ এই শব্দটার থেকেই আমরা বুঝতে পারছি আমাদের বিদ্যুৎ প্রথম যে কথাটি আমরা শিখব বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহ, ইলেকট্রিক কারেন্ট। বিদ্যুৎ প্রবাহটা কি? আমরা স্থির তড়িৎ করেছিলাম। স্থির তড়িৎ আমরা সৃষ্টি করতে পারি। কিভাবে সৃষ্টি করতে পারি? যে দুটো বস্তু আমরা আগে জানি যে বস্তুগুলো কি দিয়ে তৈরি? পরমাণু দিয়ে তৈরি। পরমাণুতে কি কি থাকে? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে। ইলেকট্রনগুলো আমাদের কিভাবে থাকে? বাহিরে থাকে, আর নিউট্রন এবং প্রোটন নিউক্লিয়াসের মধ্যে থাকে। এই ধরনের বস্তুগুলোকে, সব বস্তুকে আমরা যখন হাতে ঘষি বা কোনো একটা বস্তু দিয়ে ঘর্ষণ করি, আমরা দেখেছি আমাদের রিপনের দণ্ডকে রেশম কাপড় দিয়ে বা ফানেল কাপড় দিয়ে ঘষলে তাদের মধ্যে কি হয়? বিদ্যুৎ, এক ধরনের শক্তি উৎপন্ন হয়, যেটাকে আমরা বিদ্যুৎ বলেছিলাম গত অধ্যায়ে। এই বিদ্যুৎ অর্থাৎ দুটো বস্তুর মধ্যে যখন আমি ঘর্ষণের ফলে বিদ্যুৎ উৎপন্ন করব, সেই বিদ্যুৎগুলোকে যখন এই দুটো বস্তু আমি বললাম ঘর্ষণের ফলে কি হয়েছে? বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। এই বিদ্যুৎকে বলছি আমরা স্থির বিদ্যুৎ, কারণ এই জায়গাটাতে বিদ্যুৎটা কি থাকে? স্থির থাকে, অর্থাৎ এটা কোথাও সংযুক্ত না করা, স্পর্শ না করা পর্যন্ত এটা স্থির অবস্থায় থাকবে। তাহলে কোনোভাবে যদি আমি এই দুটো পরিবাহীকে, এই তড়িৎ ক্ষেত্রকে যদি সংযুক্ত করে দিতে পারি, তাহলে আমাদের এক ধরনের কি হবে? উচ্চ বিভব থেকে, ধরো এখানে বেশি বিদ্যুৎ আছে, চার্জের পরিমাণ বেশি, তাহলে এটা উচ্চ বিভব, এটা উচ্চ বিভব, আর এটা হচ্ছে কি বিভব? নিম্ন বিভব। এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। চার্জে যদি কানেক্ট করে দিই, তাহলে কি হবে? আমার উচ্চ বিভব থেকে চার্জ কোথায় যাবে? নিম্ন বিভবের দিকে, এবং তখন বিদ্যুৎ প্রবাহটা চলবে। এই যে উচ্চ বিভব থেকে চার্জ নিম্ন বিভবের দিকে প্রবাহিত হবে, এই যাওয়াটাকেই বলছে বিদ্যুৎ প্রবাহ, অর্থাৎ কারেন্ট। আর এই বিদ্যুৎ প্রবাহের ফলে আমরা কি করতে পারি? লাইট চালাতে পারি, ফ্যান চালাতে পারি, অর্থাৎ আমাদের এই আধুনিক জীবনে যত আরাম আয়েশ আছে, জলবিদ্যুৎ আবিষ্কার হওয়ার ফলে কি হয়েছে? আমরা এই গুলো মানে আমাদের এটা আমরা পাচ্ছি, আমাদের আয়ামমায়েশগুলো পাচ্ছি আমরা এখন সব কিছুই। এমনকি কম্পিউটার, যে আমাদের অত্যাধুনিক আবিষ্কার, আমাদের অত্যাচার্য আবিষ্কার যে কম্পিউটার, সেই কম্পিউটারের মধ্যে বিদ্যুৎ ছাড়া সেটা অকাজ হয়ে যাবে। সে কারণে জলবিদ্যুৎ আবিষ্কারটা ছিল আমাদের জন্য সভ্যতার একটা নতুন উন্মোচন। সেই জলবিদ্যুতে আজকে আমরা পড়ব। এই জলবিদ্যুৎ পড়তে গেলে আমাদের বিভিন্ন রাশি জানতে হবে এবং বিভিন্ন ধরনের সূত্র বা নিয়ম জানতে হবে, যেটা আমরা খুব ভালো করে শেখার চেষ্টা করব। আমরা বললাম যে উচ্চ বিভব থেকে কোনোভাবে যদি আমি সংযুক্ত করে দিই, প্রবাহ কোথায় যাবে? নিম্ন বিভব দিকে। তাহলে এই বিভব পার্থক্য, এই যে পার্থক্য সৃষ্টি হলো, উচ্চ বিভব এবং নিম্ন বিভব দুটোর মধ্যে কি আছে? বিভবের পার্থক্য আছে, বিভব বা পোটেনশিয়ালের পার্থক্য আছে। পার্থক্যের কারণেই উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে যাচ্ছে। তাহলে এই পার্থক্যটা, চার্জটা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত না উভয়ের বিভব পার্থক্য অর্থাৎ বিভব সমান হয়ে যায়। বিভব পার্থক্য শূন্য হয়ে গেলে আর চার্জটা একটা থেকে আরেকটাতে যাবে না গেলে তখন তার আমরা বিদ্যুৎ প্রবাহ পাবো না। তাহলে আমাদের এই বিদ্যুৎ প্রবাহটা পেতে গেলে কন্টিনিউয়াসলি অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে যদি আমি বিদ্যুৎ প্রবাহ পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? একটা বিভব পার্থক্য সবসময় সৃষ্টি করে রাখতে হবে। আর এই বিভব পার্থক্য যে পদার্থটা বা যে সৃষ্টি করে রাখতে পারে, সেটাই হচ্ছে আমাদের সেল।
সেল বা বিদ্যুৎ কোষ বা আমরা জেনারেটর বলতে পারি, বা আমাদের যে উৎপাদন কেন্দ্র থেকে আমাদেরকে যে বিভব পার্থক্যটা সৃষ্টি করে দেয় সেটা। এটা ছাড়া আমাদের বিভব পার্থক্য না থাকলে কখনো বিদ্যুৎ প্রবাহ নিরবিচ্ছিন্ন আমরা বিদ্যুৎ প্রবাহ পাবো না। এই কারণে আমাদের তখন তাহলে আমরা জেনে নিই এবার আমাদের বিভব তড়িৎ এই যে সেলগুলোর যে বিভব পার্থক্য সৃষ্টি করে রাখতে পারে সেই সেলটির যে বিভব সেটাকে আমরা বলি তড়িৎ চালক শক্তি। আসলে আমরা তাহলে এখন তড়িৎ চালক শক্তি সম্বন্ধে জানি। তড়িৎ চালক শক্তি বা ইএমএফ, তড়িৎ চালক শক্তি, যেটাকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স। এটাকে এক ধরনের শক্তি বলছি আমরা। শক্তি মানে কাজ, ক্ষমতা শক্তিতে আমরা শক্তি, বল কি, শক্তি কি, এই ফোর্স বলছি আবার শক্তি বলছি, দুটো যদিও ভিন্ন জিনিস বলছি। আসলে আমাদের পদার্থ বিজ্ঞানের শক্তি বল সবগুলোকে নির্দিষ্ট। এখানে আমরা যদি এটাকে বোঝানোর জন্য বলছি, এটা সেই ধরনের জিনিস যেটা দিয়ে আমরা চলবে, বিদ্যুৎটা চলবে। সে কারণে আমরা এখানে ফোর্স শব্দটা ব্যবহার করেছি, ইলেকট্রোমোটিভ ফোর্স। আমরা একটু আগে জেনেছিলাম যে দুটো বস্তুর মধ্যে যখন আমি সংযুক্ত করে দিব তখন চার্জ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাবে, এবং আমরা জানি যে এই বিভব পার্থক্য যখন কমে যাবে অর্থাৎ সমান হয়ে যাবে তখন আর বিদ্যুৎ প্রবাহ চলবে না। এখন এই বিদ্যুৎ প্রবাহ চালানোর জন্য এক ধরনের শক্তির প্রয়োজন, সেটাকে বলা হয় তড়িৎ চালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্স। এই ইলেকট্রোমোটিভ ফোর্সের কারণে আমরা এখন যদি একটা তড়িৎ চলার সম্পূর্ণ পথকে আমরা বলি বর্তনী। আমরা একটা বর্তনী ক্লাসে শিখেছি কি বর্তনী একটা আঁকি। আমরা যদি একটা বর্তনী আঁকি, যে কোনো একটা বর্তনী আমরা আঁকলাম, এই যে সেলটা দিলাম এটা হচ্ছে আমাদের সেল। এটা ধনাত্মক, বড় প্রান্তটা হচ্ছে ধনাত্মক, ছোট প্রান্তটা হচ্ছে আমার ঋণাত্মক। এটা একটা সার্কিট। এই সার্কিটের যে কোনো একটা বিন্দু থেকে যখন একটা চার্জ আদানকে পুরো সার্কিটটা ঘুরিয়ে, সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার এই বিন্দুতে, ধরো এ বিন্দুতে আনতে, এদিক থেকে ঘুরিয়ে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার এই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেই পরিমাণ কাজকে বলা হয় তড়িৎ চালক শক্তি। অর্থাৎ কোনো তড়িৎ উৎসের কোনো বিন্দু হতে একটি ধনাত্মক আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার একই বিন্দুতে আনতে, তথা একই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় তড়িৎ চালক শক্তি। আমরা জানি ইলেকট্রোমোটিভ ফোর্স সমান হচ্ছে W/Q, অর্থাৎ কিউ পরিমাণ চার্জকে পুরো সম্পূর্ণ শক্তি ঘুরিয়ে আনতে যদি W পরিমাণ কাজ করা হয় তাহলে আমার ইলেকট্রোমোটিভ ফোর্স হবে W/Q, যেটাকে আমরা ই দিয়েও লিখি, ভি দিয়ে লিখি। ইলেকট্রোমোটিভ ফোর্সকে ই দিয়ে লিখি। আর বিভব পার্থক্য কি জিনিস আমরা বলছিলাম যে আমরা দুটো জিনিস শিখছিলাম, তড়িৎ চালক শক্তি আর একটা হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্য বিভব পার্থক্য হচ্ছে যে কোনো দুই বিন্দু, এই সার্কিটের যে কোনো দুই বিন্দু, ধরো এই বিন্দু থেকে এই বিন্দুতে চার্জকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে তড়িৎ ক্ষেত্রে যে কোনো দুটি বিন্দুর পার্থক্যকে বলা হয় বিভব পার্থক্য। আর ইলেকট্রোমোটিভ ফোর্স বলতে সম্পূর্ণ বর্তনীটা, অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে সেলের, আর বিভব পার্থক্য হচ্ছে আমাদের বর্তনীর যে কোনো দুটি বিন্দুর মধ্যে। এখন আমার এই বর্তনী ইলেকট্রোমোটিভ ফোর্স এটার একক আমরা এটা দিয়ে প্রকাশ করব এবং এটা দিয়ে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব এই সূত্র দিয়ে। আমরা এটাকে ভি দিয়ে যদি লিখি, ভি ইকুয়াল টু W/Q, তখন আমাদের এর একক হচ্ছে আমাদের জুল পার সেকেন্ড, জুল পার কুলম ইনভার্স, যেটাকে আমরা বলি ভোল্ট বলি, ভি দ্বারা চিহ্নিত করি, VOLT, ভোল্ট দিয়ে এটাকে ভি দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্সের একক হচ্ছে ভোল্ট, আর আমাদের কাজের একক জুল, কুলম চার্জের একক কুলম। আমরা এতক্ষণ জানলাম তড়িৎ চালক শক্তি এবং বিভব পার্থক্য কী জিনিস। আমাদের তড়িৎ চালক শক্তির আমরা যে জেনারেটর বা সেলগুলো ব্যবহার করি, ব্যাটারিগুলো ব্যবহার করি, তার নির্দিষ্ট কতগুলো কি আছে, আমাদের বিভব আছে,
সেটা হচ্ছে কি 1.5 ভোল্ট। আমরা জানি এটা নির্দিষ্ট 1.5 ভোল্ট। এখন একটা সার্কিট যদি তৈরি করতে পারি, আমরা যদি 1.5 ভোল্টের, আমাদের বইতে বিভিন্ন ধরনের সার্কিট তৈরি বলা আছে, এই যে 1.5 ভোল্টের একটা সার্কিট যদি তৈরি করতে পারি, ধরো এই ধরনের যদি হয়, এখানে একটা বিন্দু, আমি এখানে এভাবে এটা এই চিহ্নটা, এটাকে বলে ভূ সংযুক্ত, এটা ভূ সংযুক্ত এই অবস্থায়, এটা মাইনাস, আমরা জানি এটা প্লাস। তাহলে ভূ সংযুক্ত থাকলে কোনো একটা সার্কিটের যে প্রান্তটা ভূ সংযুক্ত থাকে সেটাতে ভোল্টেজ থাকে কি 0 ভোল্ট, এটা হলো 0 ভোল্ট, এটা এই পর্যন্ত 0 ভোল্ট থাকবে। এখন 0 ভোল্ট থেকে যখন আমি উচ্চ বিভবের দিকে যাব, কতটুকু উচ্চ বিভবের দিকে যাব? 1.5 ভোল্ট। তাহলে এটা পজিটিভ, তাহলে এটা আমার হবো 1.5 ভোল্টের একটা সার্কিট, যেটার একটা প্রান্ত 0 আর একটা প্রান্ত হচ্ছে 1.5 ভোল্ট। এখন যদি আমাকে বলা হয় আরেকটা প্রান্ত বানাও, যে প্রান্তটা মাইনাস 1.5 ভোল্ট, তাহলে আমার এটা বানাতে হবে, পজিটিভ প্রান্তটা আমাকে ভূ সংযুক্ত করে দিতে হবে। তাহলে আমি যদি পজিটিভ প্রান্ত ভূ সংযুক্ত করে দিই, তাহলে আমার পজিটিভ প্রান্তের ভোল্ট থাকবে 0 ভোল্ট। ভূ সংযুক্ত থাকলে ওই প্রান্তের বিভব হয় আমার 0 ভোল্ট, যতদূর পর্যন্ত থাকে। তাহলে প্লাস থেকে আমার কোথায় যাবে? মাইনাস দিকে যাবে, 0 থেকে মাইনাস, তাহলে কমবে, তাহলে তখন সে কারণে এটা -1.5 ভোল্ট, এটা +5 ভোল্ট, কারণ উচ্চ বিভব দিকে গিয়েছে, আর এটা গিয়েছে কোথায়? নিম্ন বিভবের দিকে। আশা করি এই সার্কিট দুটা তোমরা বুঝতে পেরেছ। আমাদের বইতে আরও কিছু সার্কিট তৈরি করার কথা বলা হয়েছে, যে দুটো ভোল্ট দেওয়া আছে, 1.5 ভোল্টের দুটো ব্যাটারি দেওয়া আছে, 1.5 ভোল্টের এবং 3.5 ভোল্ট প্লাস মাইনাস 1.5 ভোল্ট -0.5 তৈরি করে দেখাতে বলা হয়েছে, এবং দেখানো আছে। একটা চিত্র মনে হয় ভুল আছে, আমরা আবার এই চিত্রগুলো একটু দেখি। আমরা দেখলাম যে আমাদের 1.5 ভোল্টের চিত্রটা আমরা দেখলাম, দুটো সার্কিট যদি হয়, আমার এরকম দুটো যদি সার্কিট হয় প্লাস মাইনাস, এই দুটো যদি আমি একসাথে ভূ সংযুক্ত করে দিই, তাহলে নেগেটিভ প্রান্তগুলো আমার ভূ সংযুক্ত হলো, আর পজিটিভ প্রান্তগুলো এদিকে গিয়ে এটাও যা এটাও তা, আমাদের এটাও তা, তাহলে 1.5 ভোল্ট এটা পজিটিভ, আর এগুলো তো 0 ভোল্ট, এটা 0 ভোল্ট, এটাও 0 ভোল্ট, আমার এটাও 0 ভোল্ট, তাহলে 1.5 ভোল্টের একটা, দুটো ব্যাটারি দিয়ে 1.5 ভোল্টের একটা সার্কিট আঁকা গেল। এখন এই ব্যাটারি দুটো দিয়ে যদি আমি, তারপরে আমার আছে 3.0 ভোল্টের, তাহলে আমি যদি এভাবে আঁকি, আমার পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত, আরেকটা বিদ্যুৎ সেল দিলাম, পজিটিভ প্রান্ত, নেগেটিভ, এবং ভূ সংযুক্ত করে দিলাম, তাহলে আমার এটা হচ্ছে 0, এইটুকু 0 ভোল্ট, 0 ভোল্ট থেকে পজিটিভ গেলে 1.5 ভোল্ট হয়ে গেল প্লাস, আবার আমার এটা পুরো 1.5 ভোল্ট, তার থেকে আমি বাড়াবো, তাহলে আমার এটা 1.5 ভোল্ট আছে, তাহলে আমার এটা +3.0 ভোল্ট এটা হবে পুরাটা, কারণ এখানেও আবার আমার বাড়ছে, আবার কত বাড়ছে? 1.5 ভোল্ট বাড়ছে এটা থেকে, তাহলে এই দুটো যোগ করে আমার 3.5 ভোল্ট হবে, 3.5 ভোল্ট হবে। এখন আমার যদি আবার বলে আমার পজিটিভ নেগেটিভ দুটো প্রান্ত, আবার বলেছে ±1.5 ভোল্ট, সেক্ষেত্রে আমি কি করতে পারি? তাহলে আমার তখন সার্কিটের ইয়েটা হবে কেমন? এটা দিয়ে আমাদের দেওয়া আছে এরকম দুটো প্রান্ত আমি সৃষ্টি করব, তাহলে আমি এই দিকটা যদি আমি এই অংশটা ভূ সংযুক্ত করে দিলাম, এটা 0, আমার 0, তাহলে এই 0 থেকে এটা 0 ভোল্ট, 0 থেকে যখন আমি নিচের দিকে আসবো, নেগেটিভের দিকে আসবো, তখন আমার এটা -5 ভোল্ট হবে, আর আমি নেগেটিভ থেকে যখন উচ্চ বিভবের দিকে যাব, তখন আমার এটা পজিটিভ 1.5 ভোল্ট পজিটিভের দিকে আসবে। এটাই হলো সার্কিট ডায়াগ্রাম। এটা আবার যদি আমার যখন বলেছে -3 ভোল্ট আঁকতে, তখন আমি সেটাকে আঁকবো, কিভাবে আঁকবো দেখাচ্ছি তোমাদের। এই সার্কিট ডায়াগ্রামকে যখন বুঝবে তখন অনেক ভালো লাগবে। তখন দেখো, এটা যখন আঁকবো আমি, আমার এখানে বিন্দু,
আমাকে বলছে মাইনাস, তাহলে মাইনাসটা আমি উপর দিয়ে রেখে দিই, আমার মাইনাস দুটোই উপর দিয়ে রেখি। আমার বইতে যে সার্কিটটা আছে এটা একটু ভুল আছে, আমাদের এই সার্কিটের ক্ষেত্রে দুটো চিত্র এঁকে দিয়েছে ওরা, -3.0 ভোল্ট। এটা কিভাবে হলো, আমার পজিটিভ প্রান্তটা এখানে 0 ভোল্ট, আমি যখন এখানে যাব উচ্চ বিভব থেকে আমি কোথায় যাচ্ছি, নিম্ন বিভব থেকে। কত বিভব যাচ্ছে, 1.5, তাহলে আরও নিম্ন বিভবে, এটা পুরোটা 1.5, আবার আমি নিম্ন বিভবের দিকে যাব -1 আরও নিচে, তাহলে দুটো অ্যাড করলে আমার হবে -3.5 ভোল্ট। আশা করি এই সার্কিট ডায়াগ্রামগুলো তোমরা বুঝতে পেরেছ। এবার আসো আমরা আমাদের পরবর্তী টপিকস, পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী কী জিনিস তা একটু জেনে নিই। শিক্ষার্থীরা, আমরা জানি আমাদের সকল পদার্থের মধ্যে দিয়ে কী হয় না, বিদ্যুৎ প্রবাহিত হয় না। যে সকল পদার্থের, প্রথমটা হচ্ছে পরিবাহী পদার্থ, যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তাদেরকে বলা হয় পরিবাহী পদার্থ। আমরা জানি আমাদের ধাতুগুলো ধাতব বন্ধন দ্বারা পরস্পরের সাথে কী থাকে, যুক্ত করে। ধাতুকের পরমাণুগুলো ধাতব বন্ধনে, অর্থাৎ ধাতব বন্ধনে কী থাকে, সব ধাতুর ক্ষেত্রে দেখা যায় তার বহিস্থগুলোকে মুক্ত ইলেকট্রন থাকে, একটা দুটা বা তিনটা করে মুক্ত ইলেকট্রন থাকে, যেগুলো আমাদের ধাতব পারমাণবিক শ্বাসের সাথে ইলেকট্রনগুলো এমন কারে যুক্ত থাকে যেন সেই ইলেকট্রনগুলোকে কোনো একটা পরমাণু নিজের বলে দাবি করতে পারে না, সবগুলো পরমাণু সবগুলো ইলেকট্রনের উপর দাবি রাখে। তখন এই পরমাণুগুলোর উপর, এই পরমাণুগুলো তার বহিস্থগুলোকে ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কম থাকে, ফলে এই ইলেকট্রনগুলো কী করে, মুক্ত অবস্থায় ঘুরতে থাকে। ফলে এই মুক্ত অবস্থায় ঘূর্ণনের ফলেই আমরা পরিবাহী পদার্থটা পাই, এবং এতে করেই আমাদের ইলেকট্রনের প্রবাহ, যেটাকে আমরা বিদ্যুৎ প্রবাহ বলতে পারি, ইলেকট্রনের প্রবাহকেই আমরা বিদ্যুৎ প্রবাহ বলতে পারি। চার্জের প্রবাহ বা ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎ প্রবাহ বলা হয়। ফলে আমাদের পরিবাহী পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। সেই সব পরিবাহী পদার্থগুলো হচ্ছে সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম, এসব ধাতুগুলো। এবার আসো অপরিবাহী পদার্থ। বিদ্যুৎ অপরিবাহী পদার্থগুলো সাধারণত যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না সেগুলোকে বলা হয় বিদ্যুৎ অপরিবাহী পদার্থ। এগুলো হচ্ছে প্লাস্টিক, রাবার, যে অর্থাৎ যে সকল আমাদের অধাতব পদার্থগুলো যাদের মুক্ত ইলেকট্রন পাওয়া যায় না, একদম পাওয়া যায় না, তাদেরকে আমরা বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বলি। আরেকটা হচ্ছে আমার অর্ধপরিবাহী পদার্থ। অর্ধপরিবাহী থেকে বোঝা যায় যে সকল পদার্থের মধ্যে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ হচ্ছে পরিবাহীর চেয়ে বেশি এবং পরিবাহীর চেয়ে কম, অর্ধপরিবাহীর চেয়ে বেশি। সাধারণ অবস্থায় এরা অপরিবাহী পদার্থের মধ্যে থাকে। যখন তাপ প্রয়োগ করা হয়, তাপমাত্রা বৃদ্ধি পায়, তখনই এটা পরিবাহীর মধ্যে কাজ করে। যেমন সিলিকন, জার্মেনিয়াম, আমাদের এসব কিছু পদার্থ আছে যাদের কারণে আছে আমাদের বিদ্যুতের ক্ষেত্রে এবং ইলেকট্রনিক্স ক্ষেত্রে এই যুগান্তরকারী সৃষ্টি হয়েছে এই সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীর ক্ষেত্রে। আমরা আজ জানলাম যে পরিবাহী কাকে বলে, অপরিবাহী কাকে বলে, অর্ধপরিবাহী কাকে বলে। পরবর্তীতে আমরা অধ্যায়গুলোতে দেখব আমাদের অর্ধপরিবাহী নিয়ে আমাদের অনেক একটা সুন্দর অধ্যায় আছে, আমরা সেই সম্বন্ধে জানব। এবার আসো আমরা বিদ্যুতের দিক সম্বন্ধে একটু জেনে নিই। শিক্ষার্থীরা, আমরা বলছিলাম যে বিদ্যুৎ প্রবাহ কাকে বলে, চার্জের প্রবাহ বা ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎ প্রবাহ বলে। এখন ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎ প্রবাহ বলে না চার্জের প্রবাহ। চার্জ বলতে আমরা ধনাত্মক আদানকে বুঝি। ধনাত্মক আদান যেদিকে চলে সেটাই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। আর ইলেকট্রনের প্রবাহ আর বিদ্যুৎ প্রবাহের মধ্যে আমাদের একটা রীতি রয়েছে, আমরা সেই রীতিটা একটু দেখি। আমাদের যদি একটা সার্কিট এরকম হয়, একটা সার্কিট আমরা আঁকি, একটা প্লাস, এটা মাইনাস, এরকম হয় একটা বর্তনী। সেই বর্তনীতে আমার যখন বিদ্যুৎ প্রবাহ করবে, আমাদের বিদ্যুৎ প্রবাহ করবে, তখন আমরা প্রবাহের ডিরেকশনটা দিব এভাবে, আর এটা হলো আয়ের ডিরেকশন, অর্থাৎ ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে। আর যদি আমার চার্জের প্রবাহ বলে, চার্জ যদি হয় অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ বলে, তখন আমার সেটা হবে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, নেগেটিভ থেকে
পজিটিভ দিকে। এটা আমাদের যদিও দেখা যায় আমরা ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎ প্রবাহ বলছি, কিন্তু বিদ্যুৎ প্রবাহের দিককে ধরা হয় তার বিপরীত দিকে। এই কথাটা আমাদের মনে রাখতে হবে, কারণ এটা আমাদের পরীক্ষায় আসে যে কোন দিকে বিদ্যুৎ প্রবাহের দিক চাচ্ছে না ইলেকট্রন প্রবাহের দিক চাচ্ছে, সেটা নির্দিষ্ট করে আমাকে ভালোভাবে বুঝতে হবে। তাহলে বিদ্যুৎ প্রবাহের দিক হবে আমার কি ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত দিকে, আর ইলেকট্রনের প্রবাহ হবে ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন বিদ্যুৎ প্রবাহ, আমাদের বিদ্যুতের প্রবাহ যদি আয় হয়, কি পরিমাণ চার্জ যদি এই পুরো প্রবাহ বর্তনী ঘুরে আবার এখানে আনতে টি সময় লাগে, তাহলে আয় সমান আমার কি হবে Q/T। তাহলে বিদ্যুৎ প্রবাহটাকে যদি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে আমরা কি বলছি বিদ্যুৎ প্রবাহ বলছি। সেটাকে আমরা আই দিয়ে চিহ্নিত করি। একক পরিমাণ চার্জ একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত একক সময়ে প্রবাহিত চার্জের পরিমাণ যদি কিউ হয়, তাহলে কিউ পরিমাণ চার্জ যদি টি সময় ধরে চলে, তাহলে আমাদের বিদ্যুৎ আয় সমান হবে Q/T। এবং এখানে কিউর চার্জ হচ্ছে কুলম্ব, আমাদের কিউজের একক হচ্ছে কুলম্ব আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে আমার আই এর একক হচ্ছে কুলম্ব সেকেন্ড ইনভার্স, যেটাকে আমরা অ্যাম্পিয়ার হিসেবে লিখি। আমরা বলি যে বিদ্যুৎ প্রবাহের একক কি অ্যাম্পিয়ার, আমরা আশা করি আজকে আমরা যেটুকু আলোচনা করলাম সেটা হলো বিদ্যুৎ প্রবাহ। অর্থাৎ আমরা দেখছি যে কোনো দুটি বস্তুকে চার্জিত দুটি বস্তুকে যদি আমরা কোনোভাবে সংযুক্ত করে দিতে পারি এবং এর মধ্যে যদি বিভব পার্থক্য ধরে রাখতে পারি, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়। আমরা সাধারণত ধনাত্মক প্রান্তটাকে উচ্চ বিভব ধরি এবং ঋণাত্মক প্রান্তকে নিম্ন বিভব ধরি। এবং এই যে বিভব পার্থক্যটা যে সৃষ্টি করে রাখতে পারে সেটা হচ্ছে আমাদের বিদ্যুৎ কোষ বা সেল বা জেনারেটর। আর এই জেনারেটরের শক্তিটাকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স। জেনারেটর যে পরিমাণ শক্তি দিয়ে আমাদেরকে বিদ্যুৎ প্রবাহটা চালনা রাখতে পারে সেটাকেই আমরা বলছি ইলেকট্রোমোটিভ ফোর্স। এরপর আমরা জানলাম কতগুলো সংযোগ এবং পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী এবং বিদ্যুৎ প্রবাহের দিক। আশা করি তোমরা আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখছো এবং বুঝতে পারছো। আগামী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত আজকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।